14 থেকে 15 বছরের এক মেয়ে এসে আমার গলায় চাকু ঠেকিয়ে ধরে গালের মধ্যে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। তারপর আকর্ষ ভাষায় বলতে লাগলো, এই বেটা, সমস্যা কি তোর? তুই এই গ্রামে দিয়ে এত জোরে গাড়ি চালালি কেন? মেয়েটার এমন ধরে আচরণে পুরো থতমত খেয়ে গেলাম। কারণ এইটুকু একটা মেয়ে, সে কিনা এসে আমার গলায় চাকু ঠেকিয়ে ধরেছে, তার উপরে আবার অপ্রত্যাশিত ভাবে আমার গালে থাপ্পড়ও মারলো। এই মেয়ে, তুমি আমায় চেনো? তোকে চেনার গুষ্টি মারি, তুই গাড়ি থেকে নাম, পরে তোর বাহাদুরি বের করছি। চুপচাপ গাড়ি থেকে নেমে রোডের মাঝ বরাবর দাঁড়ালাম। মেয়েটা এখনো আমার গলায় চাকু ঠেকিয়ে ধরে রেখেছে। সে মাঝ রাস্তায় আমার গাড়ি থামিয়ে গলায় চাকু ঠেকিয়ে ধরেছে। বল এবার কি সমস্যা? কিসের এত বাহাদুরি তোর যে তুই এমন বেপরোয়া ভাবে গাড়ি টেনে যাচ্ছিস? দেখো, আসলে আমার একটু তাড়া আছে, তাই আমি জোরে গাড়ি টেনে যাচ্ছিলাম। তোর তারা আছে বলে তুই এভাবে গাড়ি টেনে যাবি নাকি? মানুষের প্রাণের কি কোনো মায়া দায় নাই তোর মাঝে? হুট করে যদি তোর গাড়ি নিচে কেউ এসে পড়ে তখন কি করবি? বললাম তো, আমার অনেক জরুরি কাজ থাকায় আমি তাড়াহুড়ো করে ড্রাইভিং করছিলাম। মেয়েটা কোনো কথা না বলে আবারও একটা থাপ্পড় মেরে দিল ছেলেটার গালের মধ্যে, যার ফলে ছেলেটা রাগে ফুলতে থাকে। এই মেয়ে, তুমি কিন্তু আমার সম্পর্কে এখনো ভালো করে জানো না যে কে আমি বা কি আমার পরিচয়। এই বেটা, তোর পরিচয় তোর কাছেই রাখ। তোর পরিচয় জেনে আমার কোনো লাভ নেই। আর শোন, ভুলেও একদম আমাকে ভয় দেখাতে আসিস না। তুইও কিন্তু জানিস না যে আমি কে আর কি আমার পরিচয়। আমি হলাম এই গ্রামের সর্দার। আমি ছোট হতে পারি, কিন্তু এই গ্রামে কেউ আমার মুখের উপরে একটা কথাও বলে না। এই মেয়ে, থামো, না হয় কিন্তু লাশ বানিয়ে দেবো সোজা। অনেকক্ষণ ধরে দেখছি তোমার বাহাদুরি, কিন্তু এখন আর না। আমি চুপ করে আছি বলে ভেবো না আমার কোনো ক্ষমতা নেই। আবারও একটা থাপ্পড় বসিয়ে দিল মেয়েটা ছেলেটার গাড়ি, পরে বলতে লাগলো, এই শোন, তোর এই পাওয়ারগুলো না অন্য কাউকে গিয়ে দেখা। আমার সামনে একদম বাহাদুরি করতে আসিস না। আর তুই ভুলে যাস না যে তোর গলায় এখনো আমি চাকু ঠেকিয়ে ধরে রেখেছি। এই যে মেয়ে, আমি কিন্তু সত্যিই বলছি যে তুমি অনেক বড় ভুল করছো। আমার সাথে অসভ্যতা করে এর ফল ভালো হবে না কিন্তু। এই বেটা, কি করবি তুই? হ্যাঁ, কি করবি তুই আমার? ছেলেটা এবার এতটা রেগে যায় যে সে কোমরে হাত দিয়ে পিছন থেকে মেশিনটা বের করে। দ্বিধা দেখে মেয়েটা অট্টহাসি হাসতে থাকে, কিন্তু ছেলেটা কিছু একটা ভেবে আবারও মেশিনটাকে কোমরে রেখে দেয়। কিরে, খেলনার পিস্তলটাকে আবার কোমরে গুজে রাখলি কেন? ছেলেটা আর কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর মেয়েটা ছেলেটার গলার থেকে চাকু নামিয়ে তার হাতের মধ্যে পোস্ট বসিয়ে দেয়। পরে মেয়েটা বলতে থাকে, শোন, বাহাদুরি না করে সোজা এখান থেকে চলে যা, কারণ তোর বাহাদুরি এখানে চলবে না। ছেলেটা হাত থেকে চিরচির করে রক্ত পড়ছে, কিন্তু সে আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে পড়ে। পরে সেখান থেকে গাড়ি স্টার্ট করে চলে আসে। আর সেই ছেলেটা আর কেউ না, সেই ছেলেটা হলো আকাশ মাহমুদ, যে কিনা গল্পের একটা মূল চরিত্র। আর আপনারা তো সবাই আকাশ মাহমুদকে চিনেন। সো আসুন পরিচয়টা দিয়ে দেই। আমি আকাশ মাহমুদ, বরাবরের মতন আপনাদের সাথে আছি। আর পড়াশোনা এবার অনার্স সেকেন্ড ইয়ারে, পাশাপাশি বিজনেসও করছি। আর বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলে জানতে পারবেন। চলুন এবার গল্পে ফেরা যাক। রক্তাক্ত হাত নিয়ে বাসায় ফিরে এসেছি। হাত থেকে এখনো চুয়ে চুয়ে রক্ত পড়ছে, যেটা দেখে বাসার বডিগার্ডরা সবাই অস্থির হয়ে গিয়েছে। স্যার, আপনার হাতে কি হয়েছে? কিভাবে কাটলো আপনার হাত? কাউকে কিছু না জানিয়ে রুমে চলে এলাম। রুমে এসে বসতে নিচ থেকে মা চেঁচাতে চেঁচাতে উপরে উঠে এলো, কারণ তিনি কোনোভাবেই শুনেছে যে আমার হাত কেটে গিয়েছে, তাই তিনি উপরে ছুটে এসেছে। অবশ্য এই নিউজটা গার্ডরাই হয়তো মাকে দিয়েছে। আরে মা, তেমন কিছু হয়নি, সামান্য একটু কেটে গিয়েছে জাস্ট। মায়ের কাছ থেকে কথাটা চেপে গেলাম, কারণ মা আমার থেকেও আরো রাগ বেশি। এবার যদি জানতে পারে যে কোনো এক মেয়ে আমার হাতে চাকু দিয়ে এই অবস্থা করেছে, তাহলে তিনি সেই মেয়েকে পাতাল থেকে হলেও খুঁজে বের করে কানের পট্টি গরম করবে। তাই মাকে আর কিছু বললাম না এই বিষয়ে। কিছু হয়েছে কি হয়নি সেটা তো আমি দেখতেই পাচ্ছি। কি করে হয়েছে এমনটা আকাশ? আসলে মা, গাড়ি চালাতে গিয়ে অন্য মনস্ক ভাবে অন্য গাড়ির সাথে ধাক্কা লেগেছে, যার ফলে গাড়ির জানালার কাজ এসে হাতে বেঁধেছে। ওই ছেলে, তুই কি কোনোদিনও শুধরাবি না? হ্যাঁ, আর যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমায় কি হতো বলতো? কে সামলাতো আমায়?
আরে মা, তুমি খামোকা টেনশন করছো। আমার সত্যিই তেমন কিছু হয়নি, জাস্ট একটু কেটেছে। এ ছেলে চুপ একদম। একটু কেটেছে হ্যাঁ? আমার কি চোখ নেই নাকি হ্যাঁ? আমি কতখানি কেটেছে তা আমি দেখতে পাচ্ছি। চুপ হয়ে গেলাম, কারণ মায়ের সাথে কখনোই পেরে উঠবো না আমি। হাত তড়িঘড়ি করে ডক্টরকে ফোন দিয়ে বাসায় আসতে বলল। চুপচাপ রুমে বস, ডক্টর বাসায় আসছে। আরে মা, তুমি এত হতাশ হচ্ছ কেন? আমার তেমন কিছুই হয়নি, আমি ঠিক আছি। এই ছেলে একদম চুপ। তোরা কখনোই আমার ভিতরের ভয়টাকে উপলব্ধি করতে পারবি না। তোর বাবা মারা যাওয়ার পর তুই আর তোর বোন আমার বেঁচে থাকার একমাত্র উৎস। আর সেখানে তোদের কিছু হলে আমি চুপচাপ বসে থাকি কি করে? মায়ের কথা শুনে একদম মুখে তালা লাগিয়ে দিলাম, কারণ মায়ের কষ্টটা কোথায় হচ্ছে তা আমি উপলব্ধ করতে পারছি। চুপচাপ বসে আছি, কিন্তু মা চুপচাপ নেই। মায়ের চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে, যেটা দেখে আমারও আর ভালো থাকা হলো না। অন্য হাত দিয়ে মাকে জড়িয়ে ধরে মায়ের পাদে মাথা রাখলাম, আর তিনি চোখে পানি নিয়ে আমার মাথায় হাত বুলাতে বুলাতে লাগলো। কিছুক্ষণ পর ডক্টর বাসায় আসলো। তিনি আমার হাত দেখে বলতে লাগলো, আরে হাত তো অনেকখানি কেটেছে। ডক্টরের কথা শুনে মায়ের ছটফটানি ভাবটা আরো বেড়ে গেল। আমি সাথে সাথে ডক্টরের দিকে চোখ পাকিয়ে তাকালাম। তিনি আমার চাউনি দেখে কথার মোড় ঘুরিয়ে ফেলল। আরে অতিরিক্ত কেটেছে ঠিক, কিন্তু সেটা চামড়ার উপরে, ক্ষতটা ভিতরে বেশি একটা লাগেনি। সামান্য কিছু মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। ডক্টর আমার হাত ওয়াশ করে দিয়ে কিছু মেডিসিন লিখে দিল। হাতে 3 সেলাই পড়েছে। পরে তিনি আমার ওষুধগুলো কন্টিনিউ করতে বলে চলে গেল। ওই আকাশ, তুই চুপচাপ রুমে বস। আমি গার্ডদের দিয়ে তোর জন্য মেডিসিনগুলো আনার ব্যবস্থা করছি। আর কিছু খাবার নিয়ে আসছি। আচ্ছা মা। আমায় রেখে নিচে চলে গেল। আর আমি বসে বসে সেই মেয়েটার কথা ভাবছি, যে কিনা চাকু দিয়ে আমার হাতে আঘাতটা করেছে। এইটুকু একটা মেয়ে, তার কিনা কত বড় সাহস যে সে কিনা আমার চাকু দিয়ে ঘা মেরে দিল। সত্যি বুকের পাটা আছে বলতে হয় মেয়েটা, কিন্তু সত্যি বলতে আমি চাইলে তাকে মেরে মাটির সাথে মিশিয়ে দিতে পারতাম। অবশ্য সেটা প্রয়োজন পড়তো না, কারণ আমার পরিচয় দিলে মাথা থেকে ঘাম ঝরতে শুরু করতো। কিন্তু তেমন কিছু করিনি। তার কারণ হলো আমার অনেক জরুরি একটা কাজ ছিল অফিসে, তাই তাড়াহুড়ো ছিলাম। আর তাছাড়া কেন জানি মেয়েটা কিছু করতে ইচ্ছে হয়নি আমার। আর সেই ইচ্ছেটা কেন হয়নি সেটাও আমার অজানা। তবে হ্যাঁ, মেয়েটাকে মারার জন্য যখন কোমর থেকে মেশিন বের করি, তখন মেয়েটার হরিণের মতন চোখগুলো দেখে কোনো একটা মোহে আটকে গিয়েছিলাম। হয়তো সেটাই আমার ইচ্ছে না হওয়ার কারণ। এসব নিয়ে বসে বসে ভাবছিলাম। এই ভাইয়া, তোর হাতে নাকি কি হয়েছে? আরে তেমন কিছু না, সামান্য একটু লেগেছে খালি। কিন্তু তুই এই অসময়ে বাড়িতে কেন? তোর না ক্লাস চলছে এখন? ভাইয়া, আমি খবর পেয়ে ক্লাস ফেলেই চলে আসছি। আরে পাগলি, তার কি প্রয়োজন ছিল? ক্লাস শেষ করে আসলেও তো আমায় দেখতে পেতিস। আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি নাকি? আরে রাখ তোর মরার ক্লাস। আমার ভাই হাতে চোট পেয়েছে আর আমি ক্লাসে বসে বসে মুড়ি খাবো। হ্যাঁ, দিয়ার কথা শুনে খুশিতে ভিতরটা নাড়া দিয়ে উঠলো, কারণ আমার বোনটা আমায় অনেক বেশি ভালোবাসে। আমার কিছু হলে সে কখনো সহ্য করতে পারবে না। সে যেখানেই থাকুক না কেন, আমার বিষয়ে কিছু শুনলেই সে আমার কাছে ছুটে আসবে। ভাইয়া এখন কেমন লাগছে তোর? এই তো ভালো রে। তুই এত বড় হয়ে গেছিস, তাও তুই এখনো নিজেকে সামলাতে পারিস না। তোকে নিয়ে আর পারা যায় না। আরে পাকনা বুড়ি, থাক হয়েছে, আর শাসন করতে হবে না আমাকে। ঠিক আছে, বল তোর কি অবস্থা, কেমন যাচ্ছে পড়ালেখা তোর? ভাইয়া পড়াশোনা তো ভালোই চলছে, তোর বোর্ড পরীক্ষার প্রিপারেশন কেমন? আলহামদুলিল্লাহ। মন দিয়ে পড়ালেখা কর। 2 ভাই বোন মিলে কথা বলছিলাম, তখন মা খাবার নিয়ে আসলো। এর মাঝে গাটো ওষুধ নিয়ে এসেছে। মা দিয়াকে দেখে বলল, বা বাইয়ের লাডলি বোন চলে এসেছে। মাসে তো আসবই। আচ্ছা যা, এসে যখন পড়েছিস তাহলে গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। না, আমি এখন কিছু খাবো না। তুমি ভাইয়াকে খাইয়ে দাও, আমি ভাইয়ার পাশে বসছি। আচ্ছা ঠিক আছে। মা আমাকে খাইয়ে দিচ্ছে। আমি চুপচাপ বসে মায়ের হাতে খাইয়ে দেওয়া খাবারগুলো গিলছি। মা আমায় খাওয়ানো শেষ করে চলে গেল।
মা যাওয়ার পর দিয়া আরো কিছু সময় আমার কাছে বসেছিল, পরে সেও নিজের রুমে চলে যায়। দেখতে দেখতে রাত হয়ে এসেছে। মা রাতের খাবারটাও এসে খাইয়ে দিয়ে গেছে, কারণ আমার ডান হাতেই সেই মেয়ে চাকু দিয়ে আঘাত করেছে। খেয়ে দিয়ে বিছানায় গায়ে দিলাম, তখনই সেই মেয়ের কথা মনে পড়লো। শুয়ে শুয়ে সেই মেয়ের কথা ভাবছি। ইস, কি মারাত্মক চাউনি ছিল সেই মেয়েটার কথা ভাবতেই কেমন যেন একটা অনুভূতি হচ্ছে ভিতরে। না, মেয়েটার সাথে একদিন একটু দেখা করা দরকার। এভাবে আরো 2 দিন কেটে গেল। 3 দিনের মাথায় আমার সবচাইতে ক্লোজ যে গার্ড ছিল, তার নাম মঞ্জুর। তাকে সমস্ত কিছু জানালাম। সে আমার কথা শুনে হতবাক হয়ে গেল। ভাই, কি এত ছোট মেয়ে আপনার হাতে চাকু মেরেছে? চলেন তো দেখি তার গ্রামে, তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসবো সোজা। দরকার হয় শহরে থাকা আমাদের সমস্ত ছেলেপেলেকে নিয়ে সেখানে যাব, তারপর দেখব তাকে তুলে আনা থেকে কে আটকায়। দেখি কত বড় বুকের পাটা সেই মেয়ের, যে আপনার গায়ে চাকু দিয়ে আঘাত করে সেই মেয়ে। আরে মঞ্জুর ভাই, তার কোনো প্রয়োজন নেই। মেয়েটা এখনো অনেক ছোট। আমি শিওর যে সে ভুল করে এমনটা করেছে। সো তাকে ওঠানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু হ্যাঁ, আমরা দুজন সেই গ্রামে যাব। ঠিক আছে ভাই, চলেন। বডিগার্ড মঞ্জুরকে নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হলাম যেখানে মেয়েটা আমার চাকু মেরেছিল। হয়তো সেটাই মেয়েটার গ্রাম। গাড়ি নিয়ে সেই জায়গায় চলে গেলাম। সেখানে যেতেই দেখি মেয়েটা তার বয়সের চাইতে ছোট ছোট বাচ্চাদের সাথে কানামাছি খেলছে। আমি মঞ্জুর ভাইকে দেখিয়ে বললাম, সেই মেয়েটা। ভাই, কি মেয়েটাকে গিয়ে তুলে আনবো? না, আমরাই তার কাছে যাব। আর তাকে তুলে নিয়ে যাওয়ার কোনো মাকসাদ নেই আমার। না হয় তুলে নেওয়ার হলে সেদিন তুলে নিয়ে যেতাম। পরে আমি আর গার্ড মঞ্জুর ভাই গাড়ি থেকে নামতে দেখি মেয়েটা খেলা বাদ দিয়ে আমাদের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। মঞ্জুর ভাই মেয়েটার চেয়ে থাকা দেখে গাড়ির ভিতর থেকে ডান হাত দিয়ে মেশিনটা হাতে উঠিয়ে নিল। মঞ্জুর ভাই মেশিন নিয়েছে ঠিক, কিন্তু সেটা কোমরে গুজে রাখুন। ঠিক আছে ভাই। মেয়েটা আমাদের দেখতে পেয়ে খেলা বাদ দিয়ে রেখে আমাদের দিকে এগিয়ে আসলো। এই যে আপনি আবার এখানে কি করছেন? মেয়েটার কথা বলার ভঙ্গিমা দেখে বেশ অবাক হলাম, কারণ মেয়েটা সেদিন তুই তুকারি করছিল, আর আজকে আপনি করে কথা বলছে। কি হলো, কথা বলছেন না যে? আসলে এমনিতেই তোমাদের গ্রামটা দেখতে এসেছিলাম। ও আচ্ছা, আসুন তাহলে আপনি আমার সাথে। আর আপনার চেলাকে বলুন গাড়িতে বসতে। তাকে আমি আমার সাথে নিয়ে যেতে পারবো না। মঞ্জুর ভাই মেয়েটার কথা শুনে বিশাল ক্ষেপে গেল, কিন্তু আমি সাথে সাথে মঞ্জুর ভাইয়ের হাত চেপে ধরলাম। মঞ্জুর ভাই আমার হাত চেপে ধরা দেখে চুপচাপ গাড়িতে গিয়ে বসলো, আর মেয়েটা আমায় তার সাথে যেতে বলল। মেয়েটার পিছন পিছন ছুটছি। কিছুটা দূরে যেতেই দেখি বিশাল একটা গ্রাম। মেয়েটা আমাকে তার গ্রামে দেখানো বাদ দিয়ে রেখে তার বাসায় নিয়ে গেল। কি হলো, তুমি আমায় এখানে আনলে কেন? চুপচাপ বসুন, আমি একটু আছি। আমি চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পর মেয়ে হাতে করে একটা নাস্তার ট্রে নিয়ে আসলো, যেটাতে সম্ভবত খিচুড়ি রয়েছে। এই যে, এসব কি করছো? এই বেটা, তুই চুপচাপ বসতে পারিস না? তোর সব কিছুতেই প্রশ্ন করতে হয় কেন, হ্যাঁ? কারণ মেয়েটার ঘাড়ের রগ যে মোটা সেটা আমার বুঝতে বাকি নেই। সে কিছুক্ষণ আমাকে আপনি করে বলেছে, আবার কিছুক্ষণ তুই। আমি চুপচাপ বসে আছি। তখনই মেয়েটা নাস্তার ট্রে থেকে খিচুড়ি বাটিটা উঠিয়ে নেয়, পরে নিজেই হাত ধুয়ে আমার সামনে খাবারের লোকমাত ধরে। আমি এখনো চোখ পাকিয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। আরে, এ তো অবাক হওয়ার কিছু নেই। আপনি আমাদের এলাকায় মেহমান, তাই একটু খাতির যত্ন করেছি। আবার তার উপরে আপনার হাতে আমি নিজেই আঘাত করেছি, যার কারণে আপনি আপনার হাতে খেতে পারবেন না, তাই নিজের হাতেই আপনাকে খাইয়ে দিচ্ছি। কি হলো, হ্যাঁ করুন। বাধ্য ছেলের মতন এই পিচ্ছি মেয়েটার কথা হা করলাম, আর সে আমায় খাওয়াতে শুরু করলো। আমায় খাওয়ানো শেষ করে হাত ধুয়ে নিয়ে আমার ক্ষত হাতটার মধ্যে নিজের হাত দিয়ে ছোঁয়াতে শুরু করলো। মেয়েটার আচরণে একটার পর একটা অবাক হচ্ছে খালি, কিন্তু আমি কোনো কথা বা কোনো ধরনের রেসপন্স করছি না। হুট করে সে আমার হাতটা উঠিয়ে নিয়ে তার নরম ঠোঁটের মধ্যে চুমু খেতে আরম্ভ করলো। মেয়েটার এমন ধারা আচরণে আমি যেন আমার মধ্যে নেই, হারিয়ে গেছি কোনো এক কল্পনার রাজ্যে। হুট করে সে আমার হাতটা উঠিয়ে নিয়ে তার নরম ঠোঁট দিয়ে চুমু খেতে আরম্ভ করলো। মেয়েটার এমন আচরণে আমি যেন আর আমার মধ্যে নেই, হারিয়ে গিয়েছি কোনো এক কল্পনা রাজ্যে।
কিন্তু হুট করে সে আমার মুহূর্তের মধ্যে আমার হাত ঝাড়ি দিয়ে দূরে ঠেলে দেয়। অবাকের চরম সীমানায় পৌঁছে গিয়েছি আমি মেয়েটার এমন আচরণে। তখনই সে নরম সুরে বলে, দেখুন, আপনি কিছু মনে করবেন না। আসলে আমি বেখেয়ালিভাবে এমনটা করে ফেলেছি, কিন্তু সত্যি বলতে আমার অনেকটা খারাপ লাগছিল আপনার হাতে চাকু দিয়ে আঘাত করার পর থেকে। তাই হয়তো নিজের খেয়াল হারিয়ে বেখেয়ালি হয়ে গিয়েছি। প্লিজ আপনি কিছু মনে করবেন না। আমি মেয়েটার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছি, কারণ তার কথাবার্তার ধরন এতটা সুন্দর যে তার থেকে চোখ ফেরাতেই পারছি না। এই যে মিস্টার, কোথায় হারিয়ে গেলেন আপনি? এবার মেয়েটার বেখেয়ালি ভাবটা আমার মধ্যে বিরাজ করছে। এই যে মেয়ে, তুমি চাইলে আরো চুমু খেতে পারো, আমার কোনোই আপত্তি নেই তাতে। ইচ্ছে হলে সারাদিন আমাকে তোমার সামনে বসিয়ে রেখে তোমার নরম ঠোঁটের ছোঁয়া তুমি আমার হাতে দিতে পারো, এতে আমি বিন্দু পরিমাণও রাগ করব না। আকাশের কথায় মেয়েটা চটে যায়। সে রাগান্বিত সুরে আকাশকে বলে, এই যে মিস্টার, কি সব উল্টোপাল্টা কথাবার্তা বলছেন আপনি? হ্যাঁ, মাথা টাথা কি খারাপ হয়ে গেছে নাকি আপনার? আর আমি আপনার হাতে সারাদিন চুমু খাবো মানে কি? মেয়েটার রাগান্বিত কণ্ঠ শুনে বেখেয়ালি ভাবটা মুহূর্তের মাঝে উল্টো রাস্তা ধরে পালিয়েছে আমার। না মানে আসলে রাখুন আপনার আসলে টাসলে। আপনার কোনো কথা শোনার এই ইচ্ছে নেই আমার। সো আপনি এখন এখান থেকে চলে যান। আরে তুমি এত রাগ করছো কেন? দেখো, আসলে আমি কথাটা ইচ্ছে করে বলিনি। আমি রাগ করেছি কারণ আপনি রাগ করার মতোই কথা বলেছেন। আর আমার রাগটা একদম সস্তা, যখন তখন চলে আসে। তাই এলাকার মানুষ সবাই অনেক সাবধানে কথাবার্তা বলে আমার সাথে। আর সেই সবার মাঝে আমার বাবাও রয়েছে। যদিও আমি কখনো আমার বাবার সাথে রাগারাগি করি না, কিন্তু তারপরেও তিনি আমার সাথে হুশ করে কথাবার্তা বলেন। আসলে আমি সরি। সরির কোনো প্রয়োজন নেই। প্লিজ আপনি দয়া করে এই গ্রাম থেকে চলে যান। আর কখনো এই গ্রামে আসবেন না আপনি। আরে মেয়ে, তুমি এতটা রেগে যাচ্ছ কেন? প্লিজ শান্ত হও। দেখুন, এবার কিন্তু সত্যিই আমার রাগ উঠে যাচ্ছে। আমি আপনাকে বলেছি এখান থেকে চলে যেতে। আপনি যদি এখন আমার কথা না শুনেন তাহলে কিন্তু অনেক ভয়ঙ্কর কিছু ঘটবে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। চলে যান। মেয়েটার বাসা থেকে উঠে বেরিয়ে এলাম। মেয়েটা আমার পিছনে পিছনে তার বাড়ির দরজা পর্যন্ত এসেছে, আর আমি মঞ্জুর ভাইয়ের কাছে যাওয়ার জন্য রওনা হয়েছি। কিন্তু হুট করেই মনে পড়লো যে মেয়েটার নামটাই জানা হলো না। আবার পিছনে ফিরে মেয়েটাকে ডাক দিলাম, এই যে। আবার কি হয়েছে? হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। এ তো কিছু হলো, কিন্তু তোমার নামটাই তো জানা হলো না। তোমার নামটা কি একটু বলবে প্লিজ? আমার নাম ইদনি। কিসে পড়ো তুমি? আকাশের পাল্টা আরেকটা প্রশ্ন শুনে ইদনি চরম রেগে যায়, যার ফলে সে কোমরে গুজে রাখা চাকুটা বের করে আকাশকে দেখিয়ে বলে, এই বেটা, তুই আমাকে একটা প্রশ্ন করবি বলে পাল্টা দ্বিতীয় প্রশ্ন কেন করেছিস? যা ভাগ এখান থেকে। আরে বলো না প্লিজ। ওই বেটা, তুই কি এখান থেকে যাবি নাকি এসে চাকু দিয়ে তোর ভাড়াল নামাবো? আরে চলেই তো যাব, থাকতে তো আর আসিনি এখানে। তুমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেওয়া মাত্রই আমি চলে যাব। আমি অষ্টম শ্রেণীর পরীক্ষা দিয়ে নবম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম, কিন্তু কিছু কারণে গত বছর পড়ালেখা ছেড়ে দিয়েছি। যা এবার তোর দ্বিতীয় প্রশ্নের উত্তরও দিয়েছি। সো এলাকা ছাড় তুই আমার। আমি আর কোনো প্রশ্ন না করে সেখান থেকে চলে আসলাম, যদিও মনের ভিতরে আরো অনেক কয়টা প্রশ্ন ছিল, কিন্তু মেয়েটার রাগান্বিত চেহারা দেখে প্রশ্নগুলো নিজের ভিতরেই রেখে দিয়েছি। হাঁটতে হাঁটতে গ্রাম ছেড়ে প্রায় মঞ্জুর ভাইয়ের কাছে চলে এসেছি। তখন একটা মুরব্বি টাইপস লোক পিছন থেকে আমাকে ডাক দেয়। সাহেব, একটু দাঁড়ান, কথা আছে আপনার সাথে। লোকটার ডাক শুনে দাঁড়িয়ে গেলাম, আর লোকটা আমার দিকে এগিয়ে আসলো। জি বলুন। সাহেব, কিছু মনে না হলে আপনাকে একটা কথা বলতাম। জি বলুন। সাহেব, আপনি যেই মেয়েটার সাথে গ্রামে ঢুকতেছেন তার নাম হলো ইদনি, আর আমি হলাম তার বাবা। ও আচ্ছা। সাহেব, মেয়েটা কিন্তু আমার অনেক লক্ষ্মী, কিন্তু আবার একটু বদমেজাজিও। তার রাগের জন্য তাকে গ্রামের সবাই ভয় পায়। এমনকি তার এই রাগের জন্য গত বছর স্কুল থেকেও তাকে বের করে আনতে হয়েছে। কিন্তু বিশ্বাস করুন সাহেব, তার রাগের চাইতেও বেশি উদার তার মন। গ্রামে কোনো মানুষের সমস্যা হলে সে সবার প্রথমে গিয়ে তার পাশে দাঁড়ায়। এমনকি আমার
পকেট থেকে পর্যন্ত টাকা নিয়ে গিয়ে গ্রামের মানুষকে সাহায্য করে। যাক, মাশাল্লাহ, ভালোই গুণ রয়েছে মেয়েটার মধ্যে। কিন্তু কথা হলো, আপনি ইদ্দির বায়োগ্রাফি আমায় কেন শোনাচ্ছেন? সাহেব, আপনার এই কথার উত্তরে আবারও আপনার থেকে অনুমতি নিতে হবে যে আপনি আমার এই কথায় ও কিছু মনে করবেন না। বলুন, কিছু মনে করবো না আমি। সাহেব, আমার বয়সটা না এমনি এমনি হয়নি। মানুষের চোখ দেখি না অনেক কিছু বলে দিতে পারি আমি। মানে? সাহেব, মানেটা না হয় নাই বা বললাম। লোকটার কথা শুনে চরম অস্বস্তি লাগছে। আচ্ছা, আমি চললাম, আমার একটু কাজ আছে। তাছাড়া গার্ড আমার জন্য গাড়ি নিয়ে বহু সময় যাবৎ অপেক্ষা করছে। ঠিক আছে সাহেব, ভালো থাকবেন। লোকটার সাথে কথা শেষ করে গ্রাম ছেড়ে মেইন রোডে গাড়ির কাছে চলে এসেছি। তারপর মঞ্জুর ভাইকে সাথে নিয়ে সোজা বাসায় এসে পড়লাম। বাসায় এসে নিজের রুমে শুয়ে শুয়ে রেস্ট করছি। বাসার মধ্যে সারাদিন কাটিয়ে দিলাম। দেখতে দেখতে দিনের আলো নিভে গিয়ে রাতের আধার ঘনিয়ে এলো। মা নাস্তা নিয়ে রুমে এসেছে। কি বাবা, তুই সারাদিন রুমে শুয়ে বসে কি করছিস? নিচেও তো যেতে পারিস সবার সাথে কথাবার্তা বলার জন্য। না মা, তেমন কিছুই না। আসলে ইদানিং কেন জানি শুয়ে শুয়ে থাকতে ভালো লাগে। ওই, না না, এটা করা যাবে না একদম। শরীরকে অলস বানানো মোটো ভালো কথা নয় কিন্তু। আরে না মা, তেমন কিছু না, এমনিতেই শুয়েছিলাম আজকে। আর কাল থেকে তো কলেজ আর অফিসে যাব ভাবছি। ঠিক আছে, যদি সুস্থ হয় মনে হয় শরীর, তাহলে সবকিছু আবার কন্টিনিউ করো। আচ্ছা নে, মুখ খুল, তোকে নাস্তাগুলো খাইয়ে দিয়ে নিচে যেতে হবে আমার আবার। মা আমায় নাস্তা খাইয়ে দিয়ে নিচে চলে গেল, আর আমি ফোন হাতে নিয়ে কিছুটা সময় ফেসবুকিং করলাম। সন্ধ্যা কেটে গিয়ে মধ্যরাতের শুরু হয়েছে। মা আমার আবার টাইম করে এসে খাইয়ে দিয়ে গেল। আমি ওষুধ খেয়ে ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গা এলিয়ে দিয়েছি, কিন্তু ঘুম যেন আসতেই চাইছে না। বিছানার এপাশ ওপাশ ছটফট করছে খালি। তখনই মনের ভিতরে ভাবনা চিন্তাগুলো সেই মেয়ের দিকে মোড় নিল। শুয়ে শুয়ে তার কথা ভাবছি। ইস, কি মায়াবী চেহারা মেয়েটা। জানে না কেন জানে মেয়েটাকে নিয়ে ভাবতে ইচ্ছে করে খালি। তাকে নিয়ে ভাবলে কেমন যেন নিজের দুনিয়া ভুলে গিয়ে অন্য দুনিয়ায় চলে যাই আমি। এই যে দেখেন, ছটফট করছিলাম বিছানায় শুয়ে শুয়ে, কিন্তু মেয়েটাকে নিয়ে কল্পনা জল্পনা করতেই ছটফটানি ভাবটা কোথায় যেন উধাও হয়ে গিয়েছে। মেয়েটাকে নিয়ে মনের ভিতরে একটা কল্পনার রাজ্য তৈরি করলাম। সকাল হতেই ঘুম থেকে উঠে সেই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করলাম। কিছুক্ষণ ভাবতেই একটা সলিউশন বেরিয়ে এলো যে সব সময় দুনিয়ার সমস্ত কিছু নিয়ম মাফিক হয় না, কিছু সময় নিয়ম করেও কিছু হয়। আর আমিও না হয় অনিয়ম করে মেয়েটাকে আপন করব। যা অপ্রত্যাশিত ঘটনা আমি ঘটাবো মেয়েটাকে আপন করে নিয়ে। তারপর রেডি হয়ে গাড়ি নিয়ে কলেজে চলে গেলাম। কলেজে যেতে প্রিন্সিপালের ডাক পড়লো, তাই স্যারের রুমে চলে গেলাম। জি স্যার, বলুন, আমায় ডেকেছেন? কি সমস্যা স্যার? কিছুদিন আগে তো পুরো কলেজের পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষায় প্রথম সেমিস্টারে একটা মেয়েকে আটকেছি আমি, কারণ সে অনেক কয়টা বিষয়ে ফেল করেছে। কিন্তু আজ তার ভাই ছেলেপেলে নিয়ে আমার পথ আটকে আমায় শাসিয়েছে যে তাকে যদি সেকেন্ড ইয়ারে মানে তোমাদের ক্লাসে না উঠায় তাহলে সে আমার 12টা বাজাবে। সে আমাকে আজকের দিনটা সময় দিয়েছে। আমি বাড়ি ফেরার পথে নাকি তারা আমায় আবার আটকাবে। এখন কি করব বলো তো? আমি তো নিয়মের বাইরে গিয়ে কিছু করতে পারবো না। স্যার দেখুন, নিয়মের বাইরে কিন্তু অনেক কিছু হয়, কিন্তু আপনার বিষয়টা যেহেতু বাধ্যতামূলক, তাহলে তো আপনাকে আপনার কাজ করতে হবে। কিন্তু তারা তো আমায় আজকের দিনটা সময় দিয়েছে। আমি যদি তাদের কথা না শুনি তাহলে তারা আমার ক্ষতি করে দিবে। প্লিজ আকাশ, তুমি আমাকে এই বিষয়ে কোনো একটা সাহায্য করো। ঠিক আছে স্যার, কলেজ শেষে আজ আমি আপনার সাথে যাব। আচ্ছা ঠিক আছে। তারপর আমি কলেজ শেষ করে আসলাম। সব কয়টা ক্লাস শেষ করে প্রিন্সিপালের সাথে ওনার গাড়িতে করে ওনার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তখনই দেখি বাজারের মধ্যে কয়েকটা ছেলেপেলে লাঠি ছোটা নিয়ে দাঁড়িয়ে আছে। আকাশ দেখো, ওই যে ছেলেগুলো। স্যার, আপনি আমার সাথে আসেন। স্যারকে নিয়ে গাড়ি থেকে নামতে ছেলেপেলেগুলো আমাদের দিকে এগিয়ে আসলো। তখনই তাদের থেকে একজন ছেলে বলে উঠলো, স্যার, আমার বোনকে সেকেন্ড ইয়ারে পাঠিয়েছেন তো?
প্রিন্সিপাল চুপ করে আছে, কিন্তু আকাশ কথা বলে ওঠে। ভাই দেখেন, ফেল করলে উপরে ওঠানোর কোনো নিয়ম নেই। আর তাছাড়া আপনার বোন অনেক কয় বিষয়ে ফেল করেছে, সো স্যার আপনার বোনকে উঠাতে পারবে না। এই বেটা, প্রিন্সিপাল উঠবে তোর বাপ, ও উঠবে। আর তুই কে রে? তুই আমাদের মাঝখানে খামোখা এসে বাহাতে কেন দিচ্ছিস? ভাই ঠিকঠাক মতন কথা বলো, না হয় কিন্তু। না হয় কিন্তু কি? কি করবি তুই? ছেলেটার কথা শুনে আকাশের মেজাজ চটে যায়। সে কোমর থেকে পিস্তল বের করে সোজা গিয়ে সেই ছেলের কড়া চেপে ধরে। বল এবার কি বলবে। ছেলেগুলো আকাশের হাতে পিস্তল দেখে ঘাবড়ে যায়, যার ফলে ছেলেগুলো একদম চুপচাপ হয়ে যায়। কিন্তু আকাশ চুপসে থাকায় পাবলিক নয়, কারণ বেয়াদবের সাথে বেয়াদবি করা সে ভালো করেই জানে। তাই সে সেই ছেলেটার কড়া ছেড়ে দিয়ে গালের মধ্যে কষে একটা লাগিয়ে দেয়। তারপর বলতে থাকে, স্যারের সাথে অসভ্যের মতন আচরণ করলি কোন সাহসে তুই? কত বড় সাহস যে তুই স্যারের মতন সম্মানিত মানুষের সাথে বেয়াদবের মতন আচরণ করিস? ছেলেটা একদম বোবা হয়ে গিয়েছে। আর তার সাথে ছেলেপেলে যারা আছে তারা তো একদম যেন কিছুই জানে না। ছেলেটা চুপচাপ থাকা দেখে আকাশ আবার তার কড়া চেপে ধরে। কিরে কোন কথা বলছিস না কেন? কিসের এত পাওয়ার তোর? তুই চিনিস আমি কে? তখনই পিছন থেকে কেউ একজন এসে শার্টের কলার চেপে ধরার মতন করে পিছন থেকে আকাশে শার্ট চেপে ধরে। আকাশ ছেলেটাকে ছেড়ে দিয়ে পেছনে ঘুরতেই দেখে ইডনি তার শার্ট পিছনে চেপে ধরে তার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইদনি, তুমি হঠাৎ এখানে কি করছো? আমি আমার বাবার সাথে কেনাকাটা করার জন্য এখানে এসেছি, কিন্তু তুই বল যে তুই খোলা বাজারের মধ্যে গুন্ডামি মাস্তানি কেন করেছিস? এতটা জঘন্য কেন তুই? ইদনি, আমার শার্টের কলার ছাড়াও তুমি। না, আমি তোর শার্ট ছাড়বো না। তুই বাজারে গুন্ডামি কেন করবি? ইদনি দেখো, তুমি কিন্তু এসবের পিছনের আসল কাহিনী জানো না। আমি জানি আর না জানি সেটা বড় বিষয় না, কথা হচ্ছে তুই খোলা বাজারের মধ্যে গুন্ডামি করেছিস, যেটা আমি করতে দিব না। এই ভাইয়া, আপনারা চলে যান, আমি দেখছি এই ছেলেকে। ইডনির কথা শুনে প্রিন্সিপালের সাথে ঝামেলা করতে আসা ছেলেপেলেগুলো সেখান থেকে চলে যায়। ইদনি, এখন খুব খারাপভাবে বলে দিলাম, তুমি ভালোই ভালোই আমার শার্ট ছাড়ো। এই বেটা, একদম দাদাগিরি দেখাতে আসবি না, বলে দিলাম। মনে রাখবি সবসময় যে ইদনি কারো ধার ধারে না। ইদনির কথা শুনে চরম রাগ উঠে গেল। কষে একটা থাপ্পড় বসিয়ে দিলাম ইদনির গালে মধ্যে, যার ফলে সাথে সাথে সে আমার শার্ট ছেড়ে দিয়ে কয়েক হাত দূরে সরিয়ে যায়। আর দূরে সরে গিয়ে গালে হাত দিয়ে কান্না জড়িত ভঙ্গিতে আমার দিকে চেয়ে থাকে, কারণ সে হয়তো ভাবতেও পারেনি যে আমি তাকে এমনভাবে বাজারের লোকজনের সামনে থাপ্পড় বসিয়ে দেব। তখনই তার বাবা আমার সামনে আসে আর ইদনিকে বলে, ইদনিমা, তুই গিয়ে আমাদের গ্রামের সিরিয়াল করা যেই গাড়িগুলো আছে সেটাতে গিয়ে উঠে বস, আমি ওদের সাথে একটু কথা বলবো। ইডনি তার বাবার কথা মতন লাইনে দাঁড় করিয়ে রাখা একটা গাড়িতে গিয়ে বসলো, যেটা তাদের গ্রামেই যাবে। সাহেব, আমার মেয়েটা না বুঝ আপনার কাছে এসে বাধা দিয়ে ফেলেছে, প্লিজ আপনি কিছু মনে করবেন না। দেখুন, যা মনে করার তো একটু আগেই করে ফেলেছি, কারণ সব জায়গায় মাথা ঘামালে হয় না। আপনার হয়তো দেখেছেন যে আমি পিস্তল হাতে নিয়ে সেই ছেলেগুলোকে শাসাচ্ছিলাম, কিন্তু তার মানে এই নয় যে আমি গুন্ডা মাস্তান। সেই ছেলেগুলো ওই যে দেখছেন দাঁড়িয়ে আছে ভদ্রলোক, যে কিনা আমাদের কলেজের প্রিন্সিপাল, ওনাকে শাসাচ্ছিল। তাই তাদেরকে সাহায্য করার জন্য এখানে এসেছি, কিন্তু ইদনি তার মাঝে এসে হাঙ্গামা শুরু করে দিল। সাহেব, ইদনির তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ আপনি আমার মেয়েকে মাফ করে দিন। আসলে আমার মেয়েটা অত শত বোঝে না, তাই সে না বুঝে এমন করে ফেলেছে, কিন্তু আশা করি সে আপনার সাথে মানিয়ে নিতে পারবে। আর দেখবেন যখন সে আপনার সাথে পুরোপুরি মিশে যাবে তখন সে আপনার কথা ছাড়া এক চুলো পরিমাণ নড়বে না। মানে কি বলতে চাইছেন আপনি? সাহেব, মানে এটা আমার চাইতেও কিন্তু আপনার ভালো করে জানা। ইন্নির বাবার কথা শুনে চুপ হয়ে গেলাম, কারণ তিনি সত্যিই বলছেন, মানেটা ওনার চাইতে আমার আরো ভালো করে জানা। সাহেব, আমার নাম্বারটা রাখেন, আপনি প্রয়োজনে হলে আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে। তিনি নাম্বার বলল,
আর আমি নাম্বারটা ফোনের ডায়ালে তুলে সেভ করে নিলাম। সাহেব এখন আসি। লোকটা চলে গেল আর আমি কোনো ভ্যাবাসেকা খেয়ে দাঁড়িয়ে আছি। তখনই প্রিন্সিপাল স্যার এসে আমার কাঁধে হাত রেখে আর বলে, আকাশ, মেয়েটা কে ছিল? স্যারের প্রশ্নের উত্তরে কি বলবো ভেবে পাচ্ছি না, তাই চুপচাপ দাঁড়িয়েই থাকলাম। আকাশ, সমস্যা নেই, উত্তর দিতে হবে না। আমি যা বুঝার তা শুরুতেই বুঝে নিয়েছি। কারণ এমন কোনো বাপের বেটা নাই যে তোমার গায়ে এসে হাত দিবে। কিন্তু সেই মেয়ে এসে যখন তোমার শার্ট চেপে ধরেছে, তার মানে সে তোমার আপন কেউ লাগে। আর কোন কাতারের আপন তা তোমার নীরবতা দেখে বুঝে নিয়েছি আমি। স্যারের কথা শুনে লজ্জায় মাথাটা কাটা যাচ্ছে মতন অবস্থা, শর্মে মাথা নুয়ে রেখেছি। আরে আকাশ, লজ্জা পাওয়ার কিছু নেই। আমি এখন কলেজের বাইরে আছি। তুমি এখন আমাকে প্রিন্সিপাল না ভাবলেও চলবে। তবে হ্যাঁ, একটা কথা বলি, মেয়েটা খুব মায়াবী। যদি সম্ভব হয় অতি দ্রুত তাকে বিয়ে করে নাও। কারণ আজকালকার মেয়েরা একটু বড় হলেই নিজের ভার্জিনিটি হারিয়ে বসে, না হয় নিজ ইচ্ছায় বিলিয়ে দেয়। সো যত তাড়াতাড়ি বিয়ে করবে ততই মুসিবত কমবে। আর তাছাড়া আমার মতে তুমি এখন পরিপূর্ণরূপে স্টাবলিশ। কারণ তোমার পড়ালেখার পাশাপাশি বিজনেস আছে, আর ডাকনাম তো আছেই মাশাল্লাহ। সো পড়ালেখা না করলেও চলে তোমার। পড়ালেখার চিন্তা করে এমন মেয়েকে হাতছাড়া করা বোকামি হবে তোমার। তাই ভালোভাবে একটু ভেবে দেখবে। আচ্ছা, আমি এখন চলে যেতে পারবো? আর তোমাকে একটা গাড়ি ঠিক করে দিচ্ছি, তুমি বাসায় চলে যাও। না না স্যার, তার কোনো প্রয়োজন নেই। আরে প্রয়োজন তোমার না থাকলেও আমার আছে, কারণ তুমি আমার প্রয়োজনে এসেছো। সো আমি গাড়ি ঠিক করে দিচ্ছি। স্যার একটা সিএনজি ঠিক করে দিল। তিনি সিএনজি ওলাকে ভাড়াও দিয়ে দিয়েছে। সিএনজি করে বাসায় চলে আসলাম। অন্যদিকে আমার ড্রাইভার গাড়ি নিয়ে এসেছে কলেজ থেকে, কারণ কলেজ থেকে বের হয়েই তাকে মেসেজ করে বলেছি যে কলেজের সামনে থেকে আমার গাড়ি বাসায় নিয়ে যেতে। তাই সে কথা মতন গাড়ি নিয়ে বহু আগে বাসায় চলে এসেছে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে আসি। একটু পর দিয়া এসে ডাক দিল খাবারের জন্য। তাই নিচে চলে গেলাম খাবার খেতে। না, নিজ হাতেই খাবার খাইয়ে দিয়েছে। তারপর খেয়ে দেখে উপরে চলে এসেছি, কারণ একটু রেস্ট করার দরকার। বিছানায় শুয়ে আছি। তখনই ইদনির কথা মনে পড়লো যে মেয়েটাকে আজকে আমি ভাড়া বাজার মানুষের সামনে থাপ্পড় মেরেছি। এটা মনে পড়তে কেমন যেন মনটা খারাপ হয়ে গেল। না, মেয়েটাকে সরি বলা উচিত, কিন্তু কিভাবে সরি বলবো সেটাই তো ভেবে পাচ্ছি না। তখনও মনে পড়লো যে ইদনির বাবার নাম্বার আমার কাছে আছে। জি সাহেব, বলেন। লোকটার কথা শুনে বেশ অবাক হলাম, কারণ তিনি আমার সালাম শুনে অনুমান করে নিয়েছে যে আমি কে। বা বেশ টুকুর সেন্স তো লোকটার। আসলে আমি একটু ইদনির সাথে কথা বলতে চাই। ঠিক আছে, আমি ইদনিকে ফোনটা দিচ্ছি। তিনি গিয়ে ইদনিরকে ফোন দিয়ে বলল আমি তার সাথে কথা বলতে চাই। ইদনি ফোনটা হাতে নিয়ে বলল, এই গুন্ডা, তুই কি করতে ফোন করেছিস? ইদনি আসলে আমি সরি, আসলে আমার চরম রাগ উঠেছিল তখন আমার আচরণে, তাই রাগ সামলাতে না পেরে তোমার এতগুলো মানুষের সামনে থাপ্পড় মেরেছি। এই গুন্ডা, রাখ তোর সরি। তুই কে রে ভাই? কে হস তুই আমার? তুই তো আমার কিছুই না। না তুই আমার কিছু হোস, না আমার পরিবারের। তো সরি বলার ফর্মালিটিস পালন করা কি আছে? আসলে ইদনি আমার অনেক খারাপ লেগেছে তোমাকে থাপ্পড় মেরে। আরে ভাই, তোর খারাপ লাগা তোর কাছেই রেখে দে, কারণ ফর্মালিটিস এই কোনো কাজ নেই এখানে। কারণ তোর সাথে আমার কাকতালীয়ভাবে 2-3 বার দেখা হয়েছে, কিন্তু তার মানে এই না যে আবারও দেখা হবে। সো সরি বলার ফর্মালিটিস পালন করতে হবে না। আরে ইদনি, তুমি আমার উপরে রেগে গিয়ে হয়তো এসব কথা বলছো, সত্যিটা আমি সরি। আরে ভাই, আমি কোনো রেগে নেই তোর উপরে। রেগে তো ছিলি তুই, কারণ আমি তোকে চাকু দিয়ে আঘাত করেছি, তাই তুই আমার উপরে প্রতিশোধ নিয়েছিস। সো যাই করেছিস ভালোই করেছিস, আর কখনো তোর আমাদের দেখা হচ্ছে না। তাই ছড়িটা তোর কাছেই রেখে দে, আর আমিও আজকের বিষয়টা ভুলে যাব। এখন রাখলাম ফোন। ইদনি আমার মুখের উপরে ফোনটা রেখে দিল। ইদনির কথাবার্তা আর এমন আচরণে আমার মনটা আরো বিশাল খারাপ হয়ে গেল। কি করব কিছুই যেন মাথায় কাজ করছে না। তৎক্ষণাৎ একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিলাম যে ইদনিকে আমি বিয়ে করে নেব, আর সেই বিষয়ে আজকে আমার সাথে কথা বলবো।
সোজা নিচে চলে গেলাম আম্মুর রুমে। কিরে, হঠাৎ তুই আমার রুমে? কিছু কি বলবি? হুম। বল, কি হয়েছে? মা, আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই। বাহ, এ তো বেশ ভালো কথা। কিন্তু সমস্যা হলো, মেয়েটা আমার চাইতে কিছুটা ছোট, আর সে গ্রামের মেয়ে। আহা, তা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কথা হলো সে মেয়েটা তোর সাথে ভালোভাবে সংসার করতে পারবে কিনা, সেটাই ভাবার বিষয়। মা, আশা করি সে পারবে। তাহলে তো ভালোই। আচ্ছা, তাহলে মেয়ের ঠিকানা দে, আমি গিয়ে মেয়ের পরিবারের সাথে কথা বলবো। মা, মেয়ের বাবার নাম্বার আমার কাছে আছে, তুমি তার সাথে কথা বলো। আর তার পরিবার বলতে তার মা নেই, তার বাবাকে আসলে বললে তিনি এখানে চলে আসবে। তোমার কষ্ট করে সেখানে যাওয়ার দরকার নেই, কারণ তুমি সেখানে গেলে মেয়ে রাজি নাও হতে পারে। আকাশের মা আকাশের শেষ কথাটা শুনে কিছুটা অবাক দৃষ্টিতে আকাশের দিকে তাকায়। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে তিনি নিজেই বলে, আচ্ছা ঠিক আছে, তার বাবার নাম্বার দে। ইদনির বাবার নাম্বার মাকে দিয়ে নিজের রুমে চলে আসলাম। রুমে আসতেই দেখি বালিশের পাশে থাকা ফোনটা বাজছে। ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে ফরিদ হাঁপাতে হাঁপাতে বলছে, ফরিদ আকাশের টিমের এই ছেলে। ভাই, শহরে অনেক ভয়ানক একটা গ্যাংয়ের উৎপত্তি হয়েছে, আর তারা ধরে ধরে আমাদের ছেলেপেলেকে মেরে ফেলেছে। প্লিজ কিন্তু কিছু একটা করুন। কি কি বলিস তুই এসব? হ্যাঁ ভাই, তারা আজকে আমাদের 3টা ছেলেকে মেরে ফেলেছে। তুই তাদের কাউকে চিনিস না বা দেখেছিস? না ভাই, তাদের বিষয় তেমন কিছুই জানি না, তবে এতটুকুই শুনতে পেয়েছি যে তাদের লিডার একটা মেয়ে, আর সেই মেয়ে মানুষকে আস্তে আস্তে খেয়ে ফেলতে পারে। এক প্রকারের নরপিশাচ বলতে পারেন, কামড়েই নাকি মানুষকে মেরে ফেলে। শুধু সে একা নয়, তাদের টিমের অনেকের এই নাকি কামড়ে মানুষ মেরে ফেলার ক্ষমতা আছে। আমাদের 3টা ছেলেকেও তারা কামড়ে মেরেছে। আমাদের ছেলেপেলের লাশ পাওয়ার পর তাদের গলার নিচে কারোর দাঁতের চিহ্ন পেয়েছি, যেই চিহ্নটা একদম গলার চামড়া থেকে নিয়ে শুরু করে গলার রগ পর্যন্ত গিয়েছে। সেসব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ তাদের গলা ধারালো দাঁত দিয়ে কামড়েছে। ঠিক আছে, আমি দেখছি, তোরা একটু সাবধানে থাক। তারপর ফোন রেখে দিলাম বিছানার পাশে। মাথা খারাপ হয়ে গিয়েছে পুরো এই খবর শোনার পর। তখনই ফোনটা আবার বেজে ওঠে। বালিশের পাশ থেকে ফোনটা আবার হাতে ওঠাতেই দেখি ইদনির বাবার নাম্বার থেকে ফোন এসেছে। আমি তাড়াতাড়ি কিছু না ভেবে ফোনটা রিসিভ করলাম। তখনই অপর পাশ থেকে ইদনি বলে ওঠে। সরি। চমকে গেলাম ইদনির এমন অদ্ভুত আচরণে। ইদনি হঠাৎ সরি বলছো, কাহিনীটা কি? আসলে বাবা আমায় সবকিছু বলেছে আপনার বাসায় আসার পর, যে আপনি যেখানে গুন্ডামি করেছিলেন না, বরং যারা গুন্ডামি করেছিল আপনি তাদের শায়েস্তা করেছিলেন। হুম। আমি দুঃখিত, প্লিজ কিছু মনে করবেন না। না, আমি কিছু মনে করিনি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার হাতে কি অবস্থা এখন? ভালো হয়েছে কি হাত? ভালো হয়েছে। আচ্ছা তাহলে এবার রাখি, ভালো থাকবেন। তুমিও। তারপর ইন্নির ফোন কেটে দিল। বেশ খুশি লাগছে ইন্নির এমন আচরণে। ভেতরে কেমন যেন একটা অনুভূতি হচ্ছে ইন্নিকে নিয়ে। এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা মা এসে ডাকতে শুরু করলো। এই আকাশ, ওঠ। ঘুম ঘুম চোখে মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? আহা, উঠে বস আগে, পরে তোকে বলছি। চোখ কসলাতে কসলাতে শোয়া থেকে উঠে বসলাম। বলো। আমি মেয়ের বাবার সাথে কথা বলেছি, তিনি রাজি তোর সাথে ওনার মেয়ের বিয়ে দিতে, কিন্তু তিনি বলেছেন আগামীকাল একবার গিয়ে তার সাথে এবং তার মেয়ের সাথে কথা বলতে। ঠিক আছে মা, আমি যাব। দেখতে দেখতে দিনটা কেটে গেল। পরের দিন সকালে কলেজ না গিয়ে ইন্নির গ্রামে যাওয়ার জন্য রওনা হলাম। গাইডকে সাথে নিয়ে ইন্নির গ্রামে এসেছি। ইন্নির বাসায় যাওয়ার মাঝপথে তার বাবার সাথে দেখা হলো। সাহেব, আপনি এসেছেন? হুম। সাহেব, আপনাকে কিছু বলার আছে। জি, বলুন। সাহেব, ইদনিকে বিয়ের ব্যাপারে এখনো তেমন কিছু বলিনি। সে শুধু জানে তাকে আজকে কেউ দেখতে আসবে। সো আপনি গিয়ে তার সাথে কথা বলুন। অবশ্য আশা করি সে রাজি হবে না, কিন্তু আমি বললে আবার আমার কথাও সে ফেলতে পারবে না, কারণ সে আমায় অনেক বেশি ভালোবাসে। সে তা মুখ বুঝে সহ্য করবে, আমার কথা মেনে নিবে। ঠিক আছে, আমি গিয়ে তার সাথে কথা বলছি। ইন্নি বাসায় চলে গেলাম ইন্নির সাথে কথা বলার জন্য। সে আমাকে তার বাসায় দেখে অবাক দৃষ্টিতে বলতে লাগলো, এই আপনি এখানে কি করছেন? তোমার সাথে কথা বলতে এসেছি। মানে কি? আগে আমরা বসতে দাও। ভিতরে আসুন।
ইন্নির বাসার ভেতরে গিয়ে বসলাম। এবার বলুন। কথা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা বলে দিলাম, ইন্নি, আমি তোমাকে বিয়ে করতে চাই। ইতনি আকাশের কথা শুনে চরম রেগে যায়। সে কোমর থেকে সেই চাকুটা বের করে বসা থেকে উঠে দাঁড়ায়। পরে আকাশের দিকে চাকু নিশানা করে বলে, আগের বার তো হাত কেটেছি, এবার তো গলা নামিয়ে দিব একদম। ইন্নি, যা করার করো, আমি তোমায় বিয়ে করব, এটাই খালি জানি আমি। দেখো, আমার কিন্তু অতিরিক্ত রাগ উঠে যাচ্ছেই। তুই কিন্তু অনেক বেড়েছিস, তোর দশা খারাপ করে ছেড়ে দেব কিন্তু বলে দিলাম। ইন্নি, বললাম তো যে তোমার যা করার করো, আমি তোমায় বিয়ে করে নিজের বউ বানাবো। এই হারামি, আর একবার এই বিয়ের নাম মুখে আনবি না। তোর মতন গুন্ডাকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই আমার। আর তাছাড়া বাবা আমাকে এখন বিয়ে দিবে না। ইন্নি, তোমার বাবার সাথে কথা বলে এখানে এসেছি। আকাশের মুখে তার বাবার কথা শুনে ইতনির গলার স্বর ছোট হয়ে যায়। বাবা বলেছে মানে বুঝলাম না। তোমার বাবা তোমার আর আমার বিয়েতে রাজি, ওনার সাথে কথা বলেই তোমার কাছে এসেছি আমি। ইতনি চুপচাপ হয়ে যায় আকাশের কথা শুনে, কিন্তু কিছুক্ষণ পর সে নীরবতা ভেঙে নিজে আকাশকে বলে, দেখো, আমার বাবা যদি তোর সাথে বিয়ে দেওয়ার সম্মতি দিয়ে থাকে তাহলে আমি চুপচাপ বিয়ে করে নেব। কিন্তু হ্যাঁ, তোর সাথে এই জন্য কোনোদিনও সংসার করব না আমি। কারণ তুই হলি অনেক বড় গুন্ডা, আর তাছাড়া বয়সে তো আমার চাইতেও অনেক সিনিয়র। তো সংসার করার স্বপ্ন তোর ভুলে যেতে হবে। আর তাছাড়া আমি নিজেই তোর সাথে কোনোদিন সংসার করব না। হ্যাঁ, বিয়ে করলে অবশ্যই তোর বাড়িতেই থাকতে হবে আমার, কিন্তু তুই কোনোদিন আমার মন আর শরীর পাবি না। তোর মতো তুই থাকবি আর আমি আমার মতন পড়ে থাকবো। আর যদি কখনো তুই আমার সাথে জোর করে কিছু করার চেষ্টা করিস তাহলে সেদিন হয় তোকে মেরে ফেলবো, না হয় নিজে মরে যাব। মোট কথা, তোকে আমি এই জীবনে কোনোদিনও মেনে নিব না। কারণ তোর জন্য আমার মনে কোনো জায়গা নেই, আছে শুধু ঘৃণা। কিন্তু সেটা প্রকাশ করার ভাষা পাচ্ছি না বাবার সম্মতি দেখে। আর হ্যাঁ, আরেকটা কথা, তুই আমাকে বিয়ে করাটা তোর জন্য অনেক বড়। ইতনির কথা আকাশ এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের করে দেয়। কারণ সে আগ থেকেই জানতো ইতনি এমন কিছুই করবে বা বলবে। অবশ্য তার ধারণা এর চাইতেও আরও নেগেটিভ ছিল ইতনিকে নিয়ে, যে ইতনি তাকে হয়তো আবারও চাকু নিয়ে আঘাত করবে। কিন্তু না, সে সেটা করেনি। যাক বাবা, বাঁচলাম মেয়েটার হাত থেকে। ইন্নি, তুমি টেনশন করিও না, আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে ঠিক পাল্টে দেবো। আকাশ কথাগুলো মনে মনে বলে। তখনই ইতনি তাকে আবার বলে, শোন, তুই হয়তো এখন মনে মনে ভাবছিস যে বিয়ের পর আমাকে তোর মায়ায় আটকে পরিবর্তন করবি। তাহলে সেটা কিন্তু তোর ভুল ধারণা হবে। কারণ এই ইতনি কখনো পাল্টাবার মতো মানুষ না। সে যেটা একবার মুখ দিয়ে বললে সেটা সে করেই ছাড়ে। আর তোর ক্ষেত্রে তো আরো ভয়ঙ্কর হয়ে যাব আমি। কারণ তুই আমাকে চ্যালেঞ্জ ছুঁয়ে মেরেছিস। আমার অনিচ্ছা সত্ত্বেও তুই আমার বাবাকে পটিয়ে আমার বিয়ে করছিস। তোর জন্য সত্যি অনেক ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। ইন্নির কথা শুনে তাজ্জব হয়ে গেলাম, কারণ সে আমার মনের কথাটা জেনে গেছে। না, এখন এখান থেকে যাওয়া উচিত। তাই বাসা থেকে উঠে দাঁড়ালাম। ইন্নি, বিয়ের জন্য তৈরি হও তুমি, আর আমার যা হওয়ার হবে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার। ইন্নি আকাশের শেষ কথাটা শুনে আরও রেগে যায়। সে অগ্নি দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে। ইন্নি, আমি চললাম এখন। যা দূর হ আমার চোখের সামনে থেকে, না হয় বিয়ের আগেই তোর মরণ হবে আমার হাতে। আকাশ ইতনির বাসা থেকে বেরিয়েছে সোজা হাঁটা ধরে। মাঝপথে সেই জায়গাটাতে আকাশের সাথে আবার ইতনির বাবার দেখা হয়। সাহেব, কি বলেছে ইতনি? আমার কথা শুনে ইন্নি তার ভিতরে আমার রক্ত খাওয়া পিপাসা জেগেছিল, কিন্তু আপনার কথা শুনে সে চুপ হয়ে যায়। কিন্তু তারপরেও অনেক কিছু বলেছে আমাকে, তবে সেসব আপনাকে না বলাই ভালো। আপনি খালি বিয়ের ব্যবস্থা করুন, যত জলদি তাকে বিয়ে করব ততই ভালো আমার জন্য। ঠিক আছে, আমি আপনার মায়ের সাথে কথা বলে আসছি। শুক্রবার বিয়ের ডেট ফাইনাল করব। ঠিক আছে। ইন্নি বাবার সাথে কথা শেষ করে চলে আসলাম। গাড়িতে বডিগার্ড অপেক্ষা করছে বসে বসে। তার সাথে আবারও বাসায় চলে আসলাম। বাসায় এসে মাকে জানালাম মেয়ের বাবার সাথে আর মেয়ের সাথে কথা হয়েছে আমার, কিন্তু কি কথা হয়েছে সেটা বলিনি। আর
কারণ ইদনির সম্পর্কে মাকে বললে তিনি এই জন্মে আর ইদনির সাথে বিয়ে দেবে না। আমার ইদনির আচরণ সম্পর্কে লুকিয়ে রেখে তার কিছুটা প্রশংসা করলাম। মা তো বেশ খুশি। তারপর নিজের রুমে চলে আসলাম। সময়ের মতো কাটছে। রাতের বেলা ফরিদ আবারও ফোন দিল। ভাই কোনো খবর পেয়েছেন কি সেই গ্যাংস্টারের সম্পর্কে? না, আমি এখনো এসবে মাথা ঘামাইনি, আর আগামী 1 সপ্তাহ মাথা ঘামাবো না। তোরা সাবধানতার সাথে থাক। 1 সপ্তাহ পর আমি এসবে মাথা ঘামাবো। ঠিক আছে ভাই। তারপর ফোন রেখে দিলাম। আর 1 সপ্তাহ মাথা না ঘামানোর কারণ তো সকলেই জানে যে ইদনিকে বিয়ে করতে চলেছি, তাই সে মোতাবেক নিজে শান্তশিষ্ট ভাবে গুছিয়ে রাখলাম। সময় তার আপন মনে চলছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে এসেছে। বিয়ের সমস্ত ফর্মালিটি শেষ করে ইদনিকে আপন করে নিয়েছি। বাসর ঘরে ইদনি ঘরে বসে আছে, আর আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে ইদনি সম্পর্কে ভাবছি। তখনই মা আসে। এত বাবা বাবির কিছু নেই, পছন্দ করে বিয়ে করেছিস তো এত ভাবার কি আছে? যা ভিতরে যা। মা আসলে আকাশ, তুই ছেলে, আর ছেলেদের এতটা ভাবা ভাবির কাজ নেই। সো ভিতরে যা। মায়ের কথা মতন বাসার ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। আমার উপস্থিতি টের পেয়ে ইদনি খাট থেকে নেমে এসে আমার পা ধরে সালাম করতে লাগলো। ইদনির এমন আচরণে বেশ অবাক হলাম, কিন্তু সেটা ইদনিকে বুঝতে না দিলাম। আমি আপন মনে ইদনিকে পা ছুঁতে না দিয়ে 2 হাত তার বাহুতে রেখে উঠানোর ট্রাই করলাম। তখনই সে শাড়ির ভিতর থেকে চাকু বের করে আমার হাতে ঘা মেরে দিল, আর সাথে সাথে হাতের মাংস কেটে গিয়ে সেখান থেকে চিরচির করে রক্ত বের হতে আরম্ভ করলো। অবাক দৃষ্টিতে ইদনির দিকে তাকিয়ে আছি। তার আচরণে পুরো বোবা হয়ে গেলাম। তাকে বলার মতো সমস্ত ভাষায় আমি হারিয়ে ফেলেছি। সে আমার চোখের দিকে এক পলক তাকিয়ে ওয়ার্ড্রোবের সামনে চলে গেল। পরে গলা আর কান থেকে স্বর্ণের গহনাগুলো খুলতে আরম্ভ করলো। আমার হাত থেকে এখনো ধীর গতিতে স্রোতের মতো রক্ত পড়ছে। আমি পাঞ্জাবের একটা সাইড উঠিয়ে হাতের মধ্যে চেপে ধরলাম। কিরে, খুব কষ্ট হচ্ছে নাকি তোর? ইন্নির কথা প্রতি উত্তরে কি বলবো ভেবে পাচ্ছি না, তাই চুপ করে বসে থাকলাম। জানি আমি যে তোর অনেক কষ্ট হচ্ছে, কিন্তু একটা জিনিস কি জানিস? তুই সত্যিকারের এই কষ্টটা ডিজার্ভ করিস, কারণ তুই আমাকে আমার মতের বিরুদ্ধে বিয়ে করেছিস। সো কষ্টটা তোর জন্য প্রাপ্য। অবশ্য প্রত্যেক মানুষের জন্য এই বাসরঘর নামক জিনিসটা অনেক মধুর হয়, কিন্তু তোর জন্য সেটা নরক, কারণ তোর মতো গুন্ডার থেকে আর ভালো কিছু আশা করে না। ইন্নির কথা শুনে মনের ভিতরে বিশাল একটা আঘাত লাগলো। চুপচাপ সেভাবে হাত চেপে বসে ধরে অন্য পাশে শুয়ে পড়লাম। তখনই ইন্নি আবার ডাক দিল। এই ছেলে, শোয়া থেকে উঠ। কেন, আঘাত করে মন ভরেনি নাকি আরো বাকি আছে আঘাত করার? দেখ, বেশি কথা বলিস না, এমনি তোর উপরে রাগ উঠে আছে। শোয়া থেকে উঠ। ইন্নির কথা মতন শোয়া থেকে উঠে বসলাম। দেখি তোর হাতটা এদিকে দে। চিন্তায় পড়ে গেলাম ইন্নির কথা শুনে, কারণ কখন আবার কি করে বসে কে জানে। আপনার সবাই হয়তো ভাবছেন আমি কেন ইন্নির সাথে কঠোর হচ্ছে না। আসলে আমি কঠোর হতে চাচ্ছি না, আর সেই না চাওয়া কারণটা হচ্ছে তাকে আমি নিয়মের বাইরে গিয়ে বিয়ে করেছি। সো যেহেতু আমি নিয়ম মানিনি, সেক্ষেত্রে অনেক কিছুই আমার প্রাপ্য। আর তাছাড়া আমার ধৈর্য ক্ষমতা অনেক বেশি। আমি সহজে কারোর উপর রাগি না, আর রাগলে সে আর জমিনের উপরে পা রেখে চলার মতো অবস্থায় থাকে না। কিরে, হাত এগিয়ে দিতে বলছি না? ইন্নির দিকে হাত এগিয়ে দিলাম। তখন সে বালিশের নিচ থেকে একটা পলিথিনের পুটলি বের করলো। পরে সে টান দিয়ে সেটা ছিঁড়ে ফেললো। সেটা ছিঁড়তে দেখতে পেলাম সেটার মধ্যে ব্যান্ডেজ, মলম আর কি জানি রয়েছে। এসব দেখে বুঝতে বাকি নেই যে সে পুরোপুরি প্রিপারেশন নিয়ে আজকে আমার আঘাত করার জন্য। পরে সে আমার হাত ওয়াশ করে ক্ষতটাকে মলম লাগিয়ে দিল। পরে সেটার উপরে ব্যান্ডেজ লাগিয়ে দিল। মেয়েটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি, কারণ তার মতিগতি কোনো কিছু বুঝে উঠতে পারছি না। তখনই সে বলে উঠল, নে এবার ঘুমিয়ে পড়, আমি ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছি। সকাল হলে ডক্টর দেখিয়ে নিস গিয়ে। আমি চুপচাপ ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় ঘুম ভাঙতে রোমান্টিক একটা সিন দেখতে পেলাম যে ইদনি আমার জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কিন্তু যখনই আমার নজর তার চেহারার দিকে পড়লো, ইদনি আমার জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে কিন্তু আমার নজর তার চেহারার দিকে পড়লো, তখনই বড়সড় একটা শক খেলাম। তার চেহারার 2 দিকে তাকাতেই পেলাম তার 2 চোখের কোণে পানি জমে আছে। বেশ অদ্ভুত লাগলো ব্যাপারটা, কারণ তার চোখের পানিগুলো আমায় স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে সে কান্না করছে। কিন্তু কেন কান্না করছে
সে তো গত রাতে বেশ আকর্ষক ভাষায় আমার সাথে কথা বলেছে। আর তাছাড়া আমার উপরে যে রিজেক্ট ও উঠেছে, তাহলে কান্না করলো কেন? তার তো খুশি হওয়ার কথা। এসব নিয়ে ভাবছিলাম তখন ইদনির চোখের কোণে জমে থাকা এক ফোঁটা পানি তার চোখের কোণ ছিঁড়ে মুখে পড়লো। জিনিসটা দেখে ভিতরটা কেমন যেন কেঁপে উঠলো। নিজের অজান্তেই ঠোঁটটা তার চোখের সামনে নিয়ে গেলাম। তারপর তার অশ্রু ভরা চোখে আলতো করে একটা চুমু দিলাম। সে ঘুমের মাঝে কেঁপে উঠলো আমার স্পর্শ পেয়ে। পরপর দু চোখে চুমু এঁকে দিলাম। দ্বিতীয় চোখে চুমু দিতে ওই আকাশ, উঠে বৌমাকে নিয়ে নিচে আয়। আর বিছানায় শুয়ে থাকা হলো না। ইন্নির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা ছেড়ে উঠে পড়লাম আর ইন্নিকে ডেকে দিলাম। সে ঘুম থেকে উঠে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি তার চোখের থেকে নজর সরিয়ে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হতে ইন্নি দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। আমি আমার মতো রেডি হয়ে বসে আছি। ইন্নিও ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। পরে তাকে বললাম রেডি হয়ে নিতে। সে আমার কথার প্রতি উত্তরে কিছু না বলে চুপচাপ রেডি হয়ে নিল। তারপর এসে আমার সামনে দাঁড়ালো। ইদনি, চলো এবার নিচে যাওয়া যাক। তখনই সে হুট করে আমার কলারটা চেপে ধরে বলতে লাগলো, নুরজানের ফর্মালিটিসের গুষ্টি মারি। তুই তাড়াতাড়ি আগে হসপিটাল যাবি হাত দেখাতে। তোর হাতের কোনো কিছু না হওয়া চাই আমি। ইদনির এই অদ্ভুত আচরণে ভিতরে খুশির জোয়ার বইছে, কারণ সে আমায় আঘাত করে নিজের কষ্ট পাচ্ছে। কিন্তু আমার খুশির প্রভাবটা বাইরে প্রকাশ করলাম না। তখনই সে আবার বলল, কি রে, কথা কানে যায়নি তোর? আমাকে নিয়ে এত চিন্তা করার কি আছে? তুমি নিজেই তো ছুরি দিয়ে আঘাত করছো, আবার এখন নিজেই ছটফট করছো, আবার কষ্ট পাচ্ছ আমার জন্য। এই বেটা, তোকে কে বলেছে যে আমি তোর জন্য কষ্ট পাচ্ছি? কেউ বলতে হবে নাকি? তোমার আচরণে তো বোঝা যাচ্ছে। একদম ভুল ভেবেছিস তুই, কারণ আমি কোনো কষ্ট পাচ্ছি না। তবে হ্যাঁ, ছটফট করেছি। আর তার কারণ হলো তোর হাত ঠিক না হলে আবার ছুরি দিয়ে আঘাত করতে পারবো না আমি। তাই আমি ছটফট করেছি। সো তুই তাড়াতাড়ি ঠিক হ। ইদনির কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার। মনে মনে ভাবছি, এ কাকে বিয়ে করে আনলাম আমি, যার কাছে কিনা কোনো কদর নেই আমার, যে কিনা সবসময় আমার আঘাত করার চিন্তা ফিকির নিয়ে থাকে। এই, তুই কি এত ভাবছিস? হ্যাঁ, না, কিছু না, চলো নিচে যাব। চল। ইন্নিকে নিয়ে নিচে চলে এলাম। বাড়িতে অনেক লোকজন এসেছে নতুন বউ দেখতে। সবাই অনেক খুশি ইন্নির উপরে, কারণ তাদের মন মতন মেয়ে পেয়েছে। তারা সবাই ইন্নিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর আমি এক জায়গায় বসে কল্পনার জগতে পড়ে জানিয়েছি যে আমি আকাশ বাইরের মানুষের জন্য জমের চাইতেও কম না। মানুষ আমার আসল পরিচয় জানলেই কপালে হাত তুলে সালাম দেয়। সেই আকাশকে কিনে এই মেয়ে তখন চাকু দিয়ে আঘাত করেছে। সেই আকাশের সাথেই কিনা এই মেয়ে আকর্ষক ভাষায় কথাবার্তা বলছে। ভাবতেও অবাক লাগে নিজের কাছে যে কি থেকে কি হয়ে যাচ্ছে আমি। তবে হ্যাঁ, অন্যদিকে ঠিক আছে আমি, কারণ রাজত্ব সবার সাথে করা গেলেও ঘরের মানুষের সাথে করা যায় না। তাও যদি হয় আবার ভালোবাসার মানুষ। আমি মেয়েটার সাথে কখনোই নিজের জোর খাটাবো না। তাকে ভালোবাসা দিয়ে আপন করে নেওয়ার চেষ্টা করব। তখনই দিয়া এসে চিমটি দিল। কি রে ভাইয়া, কি এত ভাবছিস? আরে এমনি কিছু না। তা তো দেখতেই পাচ্ছি, অবশ্যই তুই ভাবির কথা ভাবছিস। আরে না। তুই না বললে কি আমি বিশ্বাস করব না? শোন, আমিও কিন্তু তোর বোন। মনে রাখিস, তোর রাগ কিন্তু আমি চিনি। অনেক পেকে গেছিস তুই। বয়স হয়েছে তো, পাকবো না? আচ্ছা, বাদ দে এসব কথা। চল, নাস্তা করবি। দিয়ের সাথে নাস্তা করতে চলে গেলাম। অনেক মানুষ একই টেবিলে নাস্তা করতে বসেছে। আমি আমার বাঁ হাতটা লুকিয়ে রেখেছি, কারণ গতকাল রাতে ইন্নি অঘটন ঘটিয়েছে। নাস্তার পলা শেষ করে চিন্তা করলাম হসপিটাল যাব। তখন মা আমার ডিনার রুমে দেখা করতে বলল, তাই মায়ের রুমে চলে গেলাম। মা আগে থেকে আমার জন্য অপেক্ষা করছে। মা বলো, কেন ডেকেছো? আকাশ, তোকে একটা জিনিস করতে হবে। কি করতে হবে মা? ইদনিকে স্কুলে ভর্তি করিয়ে দিতে হবে। কারণ দেখ বাবা, আমাদের পরিবারের সবাই কিন্তু মোটামুটি শিক্ষিত, কিন্তু ইদনি আমাদের পরিবার থেকে অনেকটা পেছনে। এই কয়েকদিনের মানুষজন আশায় বেশ কয়েকবার ইদনির বিষয়ে জিজ্ঞেস করেছে। আমি তাদেরকে জবাবে দিয়েছি যে সে ক্লাস 10-এ পরীক্ষা দিবে এবার। ঠিক আছে মা, আমি তাকে নিয়ে গিয়ে দিয়ার স্কুলে ভর্তি করিয়ে দেবো। তাড়াতাড়ি করিস, কারণ পরীক্ষার কিন্তু আর বেশি দিন নেই।
মায়ের রুম থেকে কথা বলা শেষ করে হসপিটালে চলে আসলাম। আবারও হাতে 2 সেলাই পড়েছে। হসপিটাল থেকে ফিরে বাসায় চলে আসলাম। পরের দিন সকালবেলা ইদনিকে বললাম রেডি হতে, কিন্তু সে আমার কথার গুরুত্ব না দিয়ে চুপচাপ বসে আছে। কি হলো ইদনি, আমার কথা শুনতে পাওনি তুমি? তোমায় না আমি রেডি হতে বলেছি? কেন, আমার রেডি হওয়া দিয়ে তোর কাজ কি? তোমায় নিয়ে গিয়ে দিয়ার স্কুলে অ্যাডমিশন করাবো। সো তাড়াতাড়ি রেডি হও। আকাশের কথা শুনে ইদনি এক লাফ দিয়ে বিছানা থেকে নেমে গেল। পরে সে ব্যাগ থেকে কাপড় বের করে চটজলদি ওয়াশরুম থেকে গিয়ে রেডি হয়ে আসলো। আকাশ ইদনির আচরণে বেশ হতবাক। তখনই ইদনি এসে আকাশকে বলে, চলেন, আমি রেডি। আচ্ছা ইদনি, তোমার এই অদ্ভুত আচরণের মানেটা আমি বুঝলাম না। আমার কোনো আদেশ পালন করা তো দূরের কথা, তুমি তো আমার কথার এই ঠিকঠাক উত্তরই দাও না। কিন্তু এখন কি হলো এমন যে লাফিয়ে উঠে রেডি হয়ে গেলে? কারণ আমার স্বপ্ন আমি অনেক পড়ালেখা করব, কিন্তু কপাল খারাপ দেখে তা আর হয়ে ওঠেনি। কিন্তু এখন সেই অপরচুনিটিটার এসেছে, তাই আর কি চট জলদি রেডি হয়ে আসলাম। তার মানে তোমারও পড়ালেখার করার ইচ্ছা আছে? হুম। ঠিক আছে, চলো। তারপর ইন্নিকে নিয়ে গিয়ে দিয়ার স্কুলের 10ম শ্রেণীতে ভর্তি করিয়ে দিলাম। মেয়েটার চোখে মুখে খুশির জোয়ার বইছে, কিন্তু সমস্ত প্যারা আমার সহ্য করতে হচ্ছে। কারণ 9ম শ্রেণী বাদ দিয়ে 10ম শ্রেণীতে কেউ কাউকে হুট করে ভর্তি করাবে না। কিন্তু প্রিন্সিপাল আমার অনেক ভালো সম্পর্ক রয়েছে আমার পরিবারের সাথে, আর সেই সম্পর্কটা বাবার মাধ্যমে হয়েছে। তাই তিনি প্রথমে আপত্তি করলেও পরে আর আপত্তি করেনি। ইন্নিকে অ্যাডমিশন করিয়ে এনে বাসায় নামিয়ে দিলাম। পরে আবার গাড়ি নিয়ে অফিসের জন্য রওনা হলাম, কারণ অফিসে আজ বহুদিন ধরে যাওয়া হচ্ছে না। আজ একটু গিয়ে অফিসের হাবসাব দেখে আসি। অফিসে আসতেই দেখি বিশাল এক সমস্যা হয়ে আছে অফিসে, কারণ কিছুদিন ধরে নাকি ম্যানেজার অফিসে আসছে না। তাই সবার কাজের 12টা বেজে গেছে। তাই বাসায় ফোন দিয়ে অফিসে আসি সেই খবর জানিয়ে দিলাম। তারপর নিজেই সবার সমস্যা সমাধান করে দিলাম। এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি খবর? আমারও চলছে আলহামদুলিল্লাহ। ভাই, একটা বেড নিউজ আছে আপনার জন্য। কি বেড নিউজ? আন্ডারওয়ার্ল্ডের কয়েকজন মাফিয়া মিলে আপনাকে এবং আপনার সমস্ত ছেলেপেলেকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, কিন্তু কারা এর পেছনে আছে তা আমি জানি না। রকিবের কথা শুনে মাথায় পুরো বাস পড়লো মতন অবস্থা। কিন্তু কেন রকি ভাই, আমি তো আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত নেই, তাহলে কিসের শত্রুতা আমার সাথে? সেটাই তো বড় সমস্যা, যে আপনি আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত নেই, তাই তো সবাই আপনার পেছনে লেগেছে। কিন্তু কেন? কারণ অনেকেই চায় যে আপনার দেশে হস্তক্ষেপ করতে, কিন্তু আপনি থাকলে সেটা কখনোই সম্ভব নয়। কারণ আপনি কোনো কিছুতে না থাকলেও আপনি তাতে বাধা দিতেন, আর এটা সবাই জেনে গেছে। তাই আপনাকে শেষ করে দেওয়ার চক্র করতেছে তারা। ভাই, আন্ডারওয়ার্ল্ডের সাথে শুধু আপনার সাথেই সম্পর্ক রয়েছে আমার, তাছাড়া তাদের আগা মাথা কিছুই জানি না আমি। তাহলে আন্ডারওয়ার্ল্ডের লোকেরাই কেন আমার পিছনে পড়লো? ভাই, সেটা আমারও অজানা, তবে যতদূর জানি এর পেছনে অন্য কেউ রয়েছে, আর সেই অন্য কেউটাই আন্ডারওয়ার্ল্ডের লোকদের টাকা খাইয়ে এসব করেছে। তবে আমি সঠিক বলতে পারবো না যে কে সে। ঠিক আছে রকি ভাই, আমি দেখছি কার এত ক্ষমতা যে আমায় মারবে। হ্যাঁ, তারা মাফিয়া হতে পারে, কিন্তু আমার দেশে এসে আমার উপরে বাহাদুরি করবে সেই ক্ষমতা তাদের নেই। তা হয়তো নেই, কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করবে। সো আপনি একটু সাবধানে থাকেন, আর কোনো ধরনের সমস্যা হলে আমাকে জানাবেন। আমি পাকিস্তান থেকেই আপনাকে সাহায্য করব। ধন্যবাদ রকি ভাই। ভাই, ভালো থাকবেন। আপনি? রকি ভাইয়ের সাথে কথা শেষ করে জোরে গাড়ি টেনে বাসায় চলে আসলাম। মাথা পুরো জ্যাম খেয়ে আছে। রকি ভাইয়ের কথা শোনার পর থেকে চুপচাপ রুমে আসলাম। রুমে এসে দেখি ইদনি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। সে আমায় দেখতে পেয়ে চিরুনিটা ফিক্কা দিয়ে আমার গায়ে মেলা মারলো। পরে সে তেড়ে ফুড়ে এসে আমার চুল টেনে ধরলো। এই ইদনি, কি করছো কি তুমি? তুই এতটা সময় কোথায় ছিলি? অফিসে গিয়েছিলাম। এখন কিসের তোর অফিস? হ্যাঁ, তুই যে বিয়ে করেছিস সেটা কি তোর মাথায় নেই? হ্যাঁ আছে। আর তুমি আমার চুল ছাড়ো। না, আমি ছাড়বো না, কারণ তুই আমায় রেখে এতটা সময় অফিসে কি করেছিলি? আরে আজিব তো, কি শুরু করলে তুমি? হ্যাঁ, তোমার সাথে আমার কিসের কি যে বাড়িতে পড়ে থাকতে হবে আমার? তুমি তো আমার স্বামী হিসেবে মানো না, তাহলে এতটা হাইপার হচ্ছ কেন?
এই বিষয় নিয়ে? কারণ আমি একা থাকতে বোরিং লাগে। তুমি একা কোথায়? বাসায় তো সবাই আছে। না তো আছে, কিন্তু কথাবার্তা তো তোর সাথেই বেশি হয় আমার, আর তোর সাথেই বেশি মিশেছি আমি। সো তোকেই আমার কাছে থাকতে হবে সব সময়। আমি তোকে স্বামী হিসেবে মানি আর না মানি, তুই সবসময় আমার চোখের সামনেই থাকবি। আমার তো আর কাজ নেই যে সারাদিন তোমায় নিয়ে পড়ে থাকবো। ইতনি আকাশের চুল ছেড়ে দিয়ে তাকে সজোরে একটা ধাক্কা মারে, যার ফলে আকাশ বিছানার উপরে গিয়ে আছড়ে পড়ে। আর ইতনি গিয়ে আকাশের গায়ের উপর উঠে বসে। পরে সে আকাশের ঠোঁটের মধ্যে জোরে একটা কামড় বসিয়ে দেয়, যার ফলে আকাশের ঠোঁটে প্রচণ্ড লাগে। কিন্তু সে কোনো ধরনের রিয়াকশন না করে ইতনির দিকে চোখ পাকিয়ে তাকিয়ে থাকে, কারণ সে কোনোদিনও কল্পনা করেনি যে ইতনি তার এমন জায়গায় কামড় বসাবে। আকাশ অবাক দৃষ্টিতে ইদনির দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর ইদনি তাকে ছেড়ে দিয়ে দূরে সরে যায়। এবার আকাশ ইদনিকে বলে, ইন্নি কি ছিল ওটা? তোর শাস্তি। তা ঠিক আছে, কিন্তু ঠোঁটের কামড় কেন? ইদনির এবার চুপচাপ হয়ে যায়, কারণ এতটা সময় তার মাঝে হুঁশ জ্ঞান কিছুই ছিল না। কারণ সে আকাশের কোথায় কামড় দিয়েছে সেটা সে নিজেও বলতে পারবে না। কিন্তু যখন আকাশের মুখ থেকে ঠোঁটের কথা শোনে তখন তার হুঁশ জায়গায় মতন আসে, তাই সে লজ্জায় চুপ হয়ে যায়। কি হলো, কথা বলছো না যে? আসলে আমি না বুঝে এমনটা করেছি, আর তাছাড়া আপনাকে আঘাত করার সময় আপনার ঠোঁটটাই সর্বপ্রথম আমার চোখের সামনে এসেছে, তাই বেখেয়ালিভাবে ঠোঁটেই কামড় বসিয়ে দিয়েছি। আর বেখেয়ালি হওয়ার কারণটা হলো আপনার উপরে অতিরিক্ত মাত্রায় রাগ উঠেছে আমার। কারণ কেন আপনি আমায় একা বাসায় রেখে এতটা সময় বাসার বাইরে থাকবেন? তা ঠিক আছে, তোমার তীব্র রাগের কারণে তুমি আমার ঠোঁটে কামড় দিয়ে বসিয়েছো, কিন্তু হঠাৎ তুই থেকে আপনি হয়ে গেলাম কি করে? কাহিনীটা কি একটু বলবে? না না, কিছু না, এমনি আপনি ডাকছি। ও ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু সামনের বার থেকে আমায় আঘাত করার আগে কোথায় আঘাত করছো সেটা দেখে শুনে করবে। ইদনি আর কোনো কথা বলে না, মাথা নামিয়ে চুপচাপ আকাশের থেকে কিছুটা দূরে বসে আছে। আর আকাশও কিছু বলে না। আর তাছাড়া আকাশও জানে ইদনির আপনি বলার কারণ। সে ভালো করেই জানে যে উট পাহাড়ের নিচে আসলে পাগলামি শুরু করে, সেমটা ইদনিও করেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি রুমেই থাকো। আকাশ নিচে যাওয়ার জন্য বিছানার থেকে ফ্লোরে পা নামায়। তখনই ইদনি এসে খপ করে আকাশের শার্ট খামছে ধরে, তার বুকে মাথা রাখে। তারপর ইদনি বলতে থাকে, আপনি প্লিজ এখন নিচে যাবেন না, আমাকে একটু সময় দিন আপনি। আমার একা একা একদম ভালো লাগে না ঘরের মধ্যে থাকতে, প্লিজ আপনি যাবেন না। অবাকের পর অবাক হচ্ছি খালি, কারণ মেয়েটা সেই তখন থেকে অদ্ভুত আচরণ করছে। এই ইদনি, কি হয়েছে বলো তো তোমার? কেউ কি তোমায় কিছু বলেছে? না কোনো কারণে তুমি ভয় পেয়েছো? না, আমায় কেউ কিছু বলেনি, আর কোনো ভয়ও পাইনি। তাহলে এমন অদ্ভুত আচরণ কেন করছো তুমি? তুমি তো আমায় সহ্য করতে পারো না, তাহলে হঠাৎ এমন পাগলামো করছো? বললাম তো, আমার একা থাকতে ভালো লাগে না, আমি একা থাকতে পারি না, তাই আমার তোকে চাই এখন। তুই একদম এখন নিচে যাবি না, চুপচাপ আমায় নিয়ে রুমের মধ্যে বসে থাকবি। না হয় যদি তুই এখন নিচে যাস তাহলে কিন্তু তোর পায়ের মধ্যেও আমি ছুরি মেরে দিব। ইদনির পাগলামো দেখে আকাশ আর নিচে যায় না। সে চুপচাপ ইদনির আচরণে সাড়া দিচ্ছে। আর ইদনি আকাশের বুকে মুখ গুজে দিয়ে শব্দ করে ফোঁপাচ্ছে। ইদনির ফোঁপানো দেখে আকাশ নিজেও এবার দুহাত দিয়ে ইদনিকে জড়িয়ে ধরে। এমনভাবে অনেকটা সময় কাটে। পরে আকাশ লক্ষ্য করে যে ইদনি তার বুকের মধ্যেই ঘুমিয়ে পড়েছে, তাই সে ইদনিকে নিচ থেকে ছাড়িয়ে নিয়ে বিছানায় বালিশের মধ্যে শুয়ে দেয়। পরে সে মিটমিট করে হাসতে হাসতে নিচে চলে যায়। মা আর ছোট বোনের সাথে সময় কাটিয়ে একদম রাতে খাওয়ার সময় উপরে রুমে উঠে আসে। ইদনি এখনো ঘুমোচ্ছে। এই ইদনি, উঠো, খাওয়ার সময় হয়েছে। ইদনি ঘুম চোখে আকাশকে উত্তর দেয়, তুই খা, তোর খাওয়া আমি খাবো না। ঠিক আছে। আকাশ আর ইদনিকে না দেখে নিচে চলে আসে। কি রে আকাশ, ইদনি কই? সে খাবে না? না মা, সে খাবে না, সে ঘুমাচ্ছে, তার নাকি ঘুম পেয়েছে অনেক। আরে
খাবে না মানে কি? এটা কোনো কথা? আরে মা বাদ দাও, খিদে নেই তাই হয়তো খাবে না, না হয় তো ঠিকই খেতে আসতো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা খেয়ে নে। আকাশ আর দিয়া খেতে বসেছে আর আকাশের মা তাদেরকে খাবার বেড়ে দিচ্ছে। আকাশ খেতে খেতে দিয়াকে বলে,